গত 3 দিন আমরা ছিলাম ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্কে। গাজলডোবা, জঙ্গল সাফারি, ওয়াচ টাওয়ার, গরুবাথান আর জালং বিন্দুর মতো বিভিন্ন জায়গাগুলি আমাদের দারুণ ভালো লেগেছে। আজ ভ্রমণের চতুর্থ দিন। আজকে আমরা গরুমারা ন্যাশনাল পার্ককে বিদায় জানাচ্ছি। লাটাগুড়ি থেকে রওনা হচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের দিকে। পথ বেশ অনেকটাই। যাত্রাপথে আজ আমরা দেখব 500 বছরের পুরনো দারুণ প্রসিদ্ধ জল্পেশ মন্দির আর তার থেকেও প্রাচীন জটিলেশ্বর ধাম। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ এই জল্পেশ মন্দিরের নির্মাণ করেছিলেন। আর জটিলেশ্বর মন্দিরকে মনে করা হয় গুপ্ত সাম্রাজ্যের সময়কালে নির্মাণ করা হয়। এছাড়া আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ীকে, যার দৈর্ঘ্য 3.8 কিলোমিটার। আর এখান থেকে আমরা চলে যাব একটি মজার করিডর দেখতে, যার দুই দিকে প্রতিবেশী বাংলাদেশ আর মাঝে রয়েছে ভারতবর্ষ। এছাড়া থাকলো এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 29শে নভেম্বর বুধবার, ডুয়ার্স ভ্রমণের চতুর্থ দিন। আমরা লাটাগুড়িতে এই কদিন ছিলাম, তবে লাটাগুড়ি থেকে আজকে আমরা চলে যাচ্ছি জলদাপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে জলদাপাড়ার দূরত্ব ওই 93 কিলোমিটারের মতো। যদি সরাসরি আমরা চলে যাই তাহলে ওই ধরুন 2.5 ঘন্টা সময় লাগবে জলদাপাড়ায় পৌঁছাতে। তবে আমরা ঠিক করেছি যে জলদাপাড়ায় ঠিক এইভাবে সরাসরি যাব না, আমরা এখানকার বেশ কয়েকটা সুন্দর জায়গা আছে, সেগুলোকে দেখবো, দেখে তারপর জলদাপাড়ায় যাব। তা জলদাপাড়া পৌঁছাতে আমাদের সন্ধে তো হবেই। সবার প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে 28 কিলোমিটার দূরে 500 বছরের পুরনো একটা খুব সুন্দর মন্দির দেখাতে। আমরা লাটাগুড়ি থেকে জলদাপাড়ায় চলে যাচ্ছি, মানে আমরা জলপাইগুড়ি থেকে চলে যাচ্ছি আলিপুরদুয়ারে। এই আমি আর আমার ভাই, আমরা দুজনেই এই সবের যে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরছি, মানে বেঙ্গল ডুয়ার্সটা আমরা ঘুরছি। আচ্ছা, এই যে রিসর্টটা, এইটায় আমরা ছিলাম। খুব সুন্দর, এই যে চা বাগানটা আছে, তারপরে রিসর্ট, আর এদিকে সব জঙ্গল আছে। সারাদিনই এখানে পাখির কিচিরমিচির আমরা শুনতে পাচ্ছি। রিসর্টটা সম্পর্কে আপনাদের একটু বলে দিই, যেহেতু আমরা এই কদিন ছিলাম। আমরা এখানে কোনোদিনই খাইনি, তা খাবারের কোয়ালিটি সম্পর্কে বলতে পারছি না। খাবার দাবারের ব্যবস্থা এখানে খুব ভালো আছে, আর যারা এখানে ছিলেন তারা দেখলাম এখানে খাওয়া দাওয়া করছেন। তা আমরা এই সামনেই হচ্ছে লাটাগুড়ির যে বাজারটা, সেই বাজার থেকে আমরা খাওয়া দাওয়া করেছি, আর যেখানে যেখানে স্পট আছে সেখানে খেয়েছি। আর যেটা আমার খুব চোখে লাগলো সেটা হচ্ছে, যখন আমরা চেক ইন করেছিলাম সেই সময় কিন্তু কোনো রকম যে টাওয়াল দেয়, সাবান দেয়, শ্যাম্পু দেয়, সেই সব কিছু ছিল না। এমনি ঘরদর পরিষ্কার হলেও শোবার জন্য যে আমাদের একটা কম্বল দেওয়া হয়েছিল সেটা পরিষ্কার হলেও একটু মানে গন্ধ গন্ধ নাকে লাগলো আমার। তো এই দুটো জিনিস একটু আমার কেমন লেগেছিল। চলুন, 9টা বাজে, আমরা এবার বেরিয়ে যাই জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। তাহলে কেউ যদি মনে করে যে না, আমি অত এদিকে ঘুরবো না, আমি কম বাজেটের মধ্যে আসতে চাইছি লাটাগুড়ি পর্যন্ত, তাহলে নিউ মাল জংশন থেকে একটা টোটো, গোশালা মোড় আসা অবধি হবে, তারপরে লাটাগুড়ি। না, সেগুলো নয়, আমি বলছি যদি ধরো কেউ মনে হয় যে আমি একটু বাজেট ট্যুর করবো, কম খরচে ঘুরবো, তাহলে সে করতে পারে। হ্যাঁ, তারপর থেকে তাকে গাড়ি নিতে হবে। তোমার এই বাসের ভাড়াটা কিরকম নেয় ওখান থেকে নিউ মাল থেকে লাটাগুড়ি? 50 টাকা। আচ্ছা, তো ঠিকই আছে। আবার ধরো আমরা যদি ধরো এই নিউ মালের ওখান থেকে তো জলদাপাড়া পর্যন্ত, তো মানে মাদারিহাট পর্যন্ত তো আমরা বাস পেয়ে যাবো। আর মোটামুটি সারাদিনে আচ্ছা, ময়নাগুড়ি থেকে পাবো। আলিপুরদুয়ার কিন্তু হ্যাঁ আয়া এর আবার ব্যাপার আছে। আচ্ছা, তোমার ফালাকাটা যেগুলো সেগুলোতে যাওয়া যাবে না, হাসিমারা দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, হাসিমারা ফালাকাটা আলিপুরদুয়ার যাবে গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, হাসিমারা। আচ্ছা, বা এসে যাবে বীরপাড়া হলে হবে না, ওই আলিপুরদুয়ারই যেতে হবে। আচ্ছা
আচ্ছা বা কালচিনি এই সমস্ত মাছ আলিপুরদুয়ারেরই পাওয়া যায় এখান থেকে। কিন্তু রুট দুটো আছে, একটা ফালাকাটা একটা হাসিমারা। খেয়াল রাখতে হবে আমি হাসিমারা দিই। আচ্ছা আচ্ছা, হাসিমারা রুটের যে আলিপুরদুয়ার যাচ্ছে সেই গাড়িতে উঠলে মাদারিহাট। আচ্ছা আচ্ছা, এটা সময় সাপেক্ষ ব্যাপার, গাড়িতে কিন্তু সেটা তোমার কিরকম ভাড়া লাগে? 50 টাকা। এতটা রাস্তার জন্য 50 টাকা? ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির যা দূরত্ব মাদারিহাটে। আচ্ছা 60 কিলোমিটার, এদিকে 50 টাকা হয়েছিল। নিউমাল জংশন থেকে তুমি ভাড়া বললে লাটাগুড়ি পর্যন্ত 50 টাকা, আর তারপরেও বলছো 50 টাকা। নিউমাল জংশন থেকে 50 টাকা নয়, নিউমাল জংশন থেকে 20 টাকা রে। 20 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই জলপাইগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি থেকে 50 টাকা, আচ্ছা। আমরা জলপেশ মন্দিরে চলে এসেছি, খুব বেশি সময় আমাদের লাগেনি, ওই ধরুন 40-45 মিনিটের মতন সময় আমাদের লাগলো। খুব বেশি দূরত্ব তো নয়, 28 কিলোমিটার ওখান থেকে। আর যাত্রাপথ এত সুন্দর, মানে গ্রামের মধ্যে দিয়ে এলাম, ঘর বাড়ি, কত গরু মুরগি দেখতে পেলাম, ছাগল দেখতে পেলাম, এদিকে চা বাগান, ডান দিকে যে নদীটা পড়লো না, ওই নদীটার নাম হচ্ছে জর্দা নদী। আমরা যখন এখান থেকে ফিরবো তখন এখানে জলপেশ ব্রিজ আছে, সেই ব্রিজটাও আপনাদেরকে দেখাবো। এই যে মন্দির, এখানে ভগবান শিবকে পুজো করা হয়। তা ভগবান শিবের ভৈরব যে রূপ, সেই রূপের এখানে পুজো হয়। এখানে ভগবান শিবকে অনাদিনাথ বলা হয়। বহু প্রাচীন এই মন্দির। 1524 সালে মহারাজা বিশ্বসিংহ, এখন বিশ্বসিংহ যিনি, তিনি কিন্তু কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু কোচ রাজবংশ প্রতিষ্ঠাও করেছিলেন। তার ছেলের নাম হচ্ছে মহারাজা নরনারায়ণ। 1524 সালে তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করে। তা প্রতিষ্ঠা হবার পর অনেকবার এই মন্দির পুনর্নির্মাণও করা হয়। মহারাজা বিশ্বসিংহ তিনিই এর পুনর্নির্মাণ করেন 1563 সালে। তার 100 বছর পর 1663 সালে মহারাজা প্রাণনারায়ণ এর আবার পুনর্নির্মাণ করেন। তারপর 1899 সালে রানী জগদেশ্বরী দেবী, তিনিও এর পুনর্নির্মাণ করেন। তারপর 2015 সালে যখন এখানে ভয়াবহ ভূমিকম্প হয়, সেই সময় কিন্তু এর অনেকাংশে চির ধরে যায়, ফাটল ধরে যায়, তখন আবার এর পুনর্নির্মাণ করা হয়। পুজো হচ্ছে, দেখুন কি সুন্দর পরিবেশটা, এত সুন্দর। এখানে না ওই গাছ দিয়ে, পাতা দিয়ে একটা নন্দীও তৈরি করা হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আমার ভাই দেখেছে, সে আমাকে বলছিল, সেটাও আপনাদের দেখাবো। আসুন আমরা ভেতরে যাই, পুজো দেব। আর পুজো দেওয়ার জন্য একটা কথা বলি, যিনি পুজো দেন ভিতরে, তিনি এমন মন্ত্র উচ্চারণ করেন আপনার গায়ে কাঁটা দেবে। তা উনি আজকে আছে কিনা জানি না। আসুন দেখি কতটা ক্যামেরা করা যায়, সেটাও একটা আমার ব্যাপার। যতটা সম্ভব হবে ততটাই আপনাদের দেখাবো। এইটা কত হলো? এখানে 50 আর এইটা 20 টাকা, তাহলে 70 টাকা।
আর কি মানে কিছু আরো কিছু আছে? নাইকেল টাইকেল দিতে পারবা। আচ্ছা, বেল আছে। বেল আছে, ঠিক আছে, দুটো দাও, আমি দেবো ও দেবে, দুটো করো। বাইরেও দেখছিলাম অনেক দোকান আছে। বেল লাগলে বেল কত করে? 10 টাকা, দুটো দাও। আমাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিল, বল। আয়, এখানে টিকিট করতে হবে। আচ্ছা, প্রবেশ মূল্য 20 টাকা। আমরা যখন জল্পেশ মন্দিরে প্রবেশ করেছিলাম সেই সময় কি হয়েছে, মানে যিনি ব্রাহ্মণ ছিলেন তিনি পুজো করছিলেন, তো সেই জন্য আর যারা দর্শনার্থী ছিল বা যারা পুজো দেওয়ার জন্য এসেছিলেন তাদেরকে একটু বসে থাকতে হলো। তা আমরা ভাবছি যে আমাদের জলদাপাড়ায় যেতে হবে, এত সময় লাগবে, কি করি না করি, অনেকটা দূর যাওয়ারও আছে আজকে। তা আমরা ভাবছি যে কি করব, কিন্তু কোথাও একটা মন হলো কি না থাক, যা দেরি হয় হোক, বসেই যাই। এত ভালো পুজো দেখলাম, মানে 40 মিনিটের ওই পুজো, মানে মনে হয় 40 বছর আমি মনে হয় কোনোদিনও ভুলতে পারবো না, এত সুন্দর পুজো হলো। তা যে ব্রাহ্মণটার কথা আপনাদেরকে আমি বলছিলাম প্রথমে, তিনি ছিলেন না, তাই যিনি ছিলেন তিনি এত শান্তভাবে পুজো করলেন, খুব সুন্দর লাগে। এখানে এই জল্পেশ না এলেই নয়, 500 বছরের পুরনো মন্দির আছে, সেটা একটা ঠিক আছে, মহারাজা বিশ্বসিংহ বানিয়েছিলেন সেটাও একটা ঠিক আছে, কিন্তু এই মন্দিরে যে পুজো হয় সেটা একটা মানে না দেখলেই নয়। আচ্ছা, আমরা 5 কিলোমিটারের দূরে আরো একটা মন্দির আছে, এটা যদি 500 বছরের পুরনো হয়, ওটা আরো অনেক বেশি বছরের পুরনো মন্দির। সেই মন্দিরটা আমরা এখন দেখতে যাচ্ছি, যার নাম হচ্ছে জটিলেশ্বর মন্দির। তো ওই জায়গাটাকে জটিলেশ্বর ধাম বলা হয়। জল্পেশ মন্দির থেকে জটিলেশ্বর মন্দিরের দূরত্ব তো খুব বেশি নয়, ওই মিনিট 20 মতন আমাদের সময় লাগলো এখানে আসতে। একটা জিনিস দেখুন, ওই মন্দিরটা প্রায় 500 বছরের পুরনো, প্রায় নয় 500 বছরেরই কাছাকাছি একদম পুরনো হচ্ছে। আর এই যে মন্দিরটা আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দেখাবো, ওই মন্দিরটাও কিন্তু বহু প্রাচীন। মানে এই মন্দিরটা এতই প্রাচীন, এর সঠিক নির্মাণের সময় কিন্তু এখনো জানা যায়নি। আনুমানিক ওই ধরুন 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এখন যদি 600 খ্রিস্টাব্দও ধরে চলি, তাহলেও ভাবুন কত প্রাচীন। পোড়ামাটি পাথর দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দির দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কত প্রাচীন। এখানে একটা স্কুল আছে এই সামনে। তা আমি আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে অনেকাংশে সেই লেখা ঠেকা এগুলো ছিল,
তো সেই সময়ের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তখন বলেছিলাম যে এত লেখা এইরকম প্রাচীন মন্দিরে, যে মন্দিরটা গুপ্ত সাম্রাজ্যের সময়কালের, সেইখানে কেন এরকম থাকবে। তা এখন শুনছি আমি এখানে এসে যেটা জানতে পারলাম, আমার খুব ভালো লাগলো। তো এরা একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এইসব আর করা যায় না। তো সেই লেখাগুলো হয়তো এখনো আছে, কিন্তু বন্ধ হয়েছে, এটা আমি খুব খুশি হলাম। আসুন আপনাদেরকে এবার মন্দিরটা দেখাই। এই যে মন্দিরটা আছে, এই মন্দির ওই সকাল 6টা থেকে খুলে দেওয়া হয়, মোটামুটি সারাদিনই তারপরে খোলা থাকে। এমন কোনো নিয়ম নেই যে দুপুরে বন্ধ হয়। তো আপনারা আসলে আপনারা পুজো দিতে পারেন। এইখানে পুরোহিত থাকেন। অনেক সময় কি হয়, গেটটা বন্ধ করে দেয় যাতে কেউ প্রবেশ করতে না পারে, যেহেতু গর্ভগৃহটা অনেকটা নিচে, তো সেই জন্য। তা এইটা আপনারা করতে পারেন। আর একটা জিনিস যেটা আমি বলবো, যে আমি দেখলাম যে যে আগে যে দেখেছিলাম অনেক কিছু লেখা থাকতো, এই তুমি প্লাস আমি, আমি প্লাস তুমি, এ প্লাস বি, যত ফর্মুলা হয়, সেগুলো অনেকাংশে একটু কম আছে। তা এখন দেখছি আবার ওই সিঁদুর আছে, সিঁদুর দিয়ে অনেক জায়গায় লিখেছে। তা আপনারা যদি এই এলাকার কেউ দেখে থাকেন এই ভিডিওটা, আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ এগুলো করবেন না। এত পুরনো একটা মন্দির, এত পুরনো স্থাপত্য, আপনাদের একটা ঐতিহ্য নষ্ট করবেন না প্লিজ। আর আপনারা একটু দেখাশোনাও করবেন যাতে কেউ না করতে পারে। আর আমার যারা দর্শকরা আছেন তাদেরকেও বলবো, অনুরোধ করবো, প্লিজ এরকম করবেন না। নতুন করে দিয়েছে, নতুন মানে নতুন রূপে ক দিয়ে অন্য ভাষা, ক দিয়ে আগেকার অন্য, সেই যে ওটা নেই, উমো কি করছে, ধুয়ো দিচ্ছে। আচ্ছা, আমরা জলপেশ থেকে এখন যাচ্ছি হচ্ছে জয়ী ব্রিজের দিকে। জয়ী ব্রিজ মানে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম সেতু, সেইটা দেখতে আমরা যাচ্ছি। আরো ওখান থেকে একটা সুন্দর জায়গা আছে, খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে, সেই জায়গাটাতেও আমরা যাব। তা এখান থেকে মানে জলপেশ থেকে যদি দূরত্ব দেখি জয়ী ব্রিজে, তাহলে ওই 27 কিলোমিটার, 40 মিনিট 45 মিনিটের মধ্যে। যদি ঠিকঠাক রাস্তা ভালো থাকে তাহলে আমরা চলে যাবো। রাস্তা ভালোই, কোথাও যদি ট্রাফিক না থাকে তাহলে আমরা চলে যাব। এবারে এই যে ট্যুরটা হচ্ছে, এই ট্যুরে খাওয়ার জায়গা আপনাদেরকে বলে দিই। খাওয়ার জন্য জলপেশ মন্দিরের সামনে তো বেশ কয়েকটা দোকান আছে, আর এই চ্যাংরাবান্ধা বলে যে জায়গাটা আছে সেইখানটায় অনেকগুলো ভালো খাবারের দোকান আপনারা পাবেন, সেখানেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে এই যে কাঁটা তারগুলো আছে, ওই ওপাশটায় কিন্তু সব বাংলাদেশ, ওই দিকটায়। মানে আমাদের থেকে কতটা দূর হবে, আমাদের থেকে 100 মিটার এরকম হবে। এই একদম আমরা কাছে চলে আসছি, এই জায়গাতে এই একটুখানি, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। আরো কাছে যাব, একদম ওই বর্ডারের ধার ঘেঁষে দেখছি একটা রোডও আছে।
এইটার নাম হচ্ছে সামিয়া ওদিকটা কিন্তু বাংলাদেশ। 11 কিলোমিটার আর 14 কিলোমিটার, 3 বিঘা এখান থেকে 11, হলদিবাড়ি 14। দেখেছি চল। মেখলিগঞ্জ থেকে এই জায়গাটার দূরত্ব মানে একটুখানি, ওই মেখলিগঞ্জ থেকে একটুখানি 2 কিলোমিটার মতন আমরা আসলাম। তারপরেই এই ব্রিজটা পেয়ে গেলাম। এই যে বিশাল ব্রিজটা, এই ব্রিজটার নামই হচ্ছে জয়ী ব্রিজ, জয়ী সেতু, পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেতু, দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য হচ্ছে 3.8 কিলোমিটার। এই দেখুন না, ওই দিকটা হচ্ছে সব বাংলাদেশ, ওই দিকে দূরে। আর মেখলিগঞ্জ থেকে আমরা এলাম, তাহলে এই পিছন দিকটা হচ্ছে হলদিবাড়ি। তা যখন এই ব্রিজটা ছিল না, তখন একমাত্র উপায় ছিল এই নদী পার হতে হতো। নদী তখন নৌকায় করে পার হতে হতো, না হলে অনেকটা ঘুরে আসতে হতো। তা অনেকটা ঘুরে আসলে মানে ওই 70 কিলোমিটার সময়, অনেকটা সময় লেগে যেত। আর এখন এই ব্রিজটা হয়ে গেছে বলে মাত্র 15 কিলোমিটার আসলেই এই কিছুক্ষণের মধ্যেই হলদিবাড়ি চলে যাওয়া যায়, ওই ওপারটাই হলদিবাড়ি। তা এটা হচ্ছে এখন দীর্ঘতম সেতু। এবার আর একটা নতুন মানে সেতুর কাজ হচ্ছে। আমরা যে ওই ফারাক্কা দিয়ে আসি না, তা ফারাক্কা ব্যারেজে চাপ কমানোর জন্য ফারাক্কা ব্রিজের একটু বাড়ানো হচ্ছে, ওখানে কাজ চলছে। তা সেটা যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তখন ওই ফারাক্কা সেতুরই দৈর্ঘ্য হয়ে যাবে 5.4 কিলোমিটার। তখন কিন্তু ওইটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। আপাতত এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। আপনারা না বিকালের দিকে আসবেন। তা আমি ভাবলাম কি যে এদিকের কাজটা আগে মিটিয়ে দিয়ে আমরা করিডরটা দেখতে যাব, তখন সময় লেগে যাবে। আর সেই কারণে আমি ভাবলাম যে এইখানে আগে আসি। তা যদি একটুখানি ওই দিকটা করে এদিকটায় আসতাম, তাহলে এখান থেকে যা সূর্যাস্ত দেখতে পেতাম, পুরো দেখুন না দিগন্ত এখান থেকে কি সুন্দর লাগছে। এখানে নদী আছে, সূর্যটা ওখান থেকে ডুবতো, কিছু ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছি এখানে, অপূর্ব লাগছে, মারাত্মক বড়। ওই সেই মাথা দিয়ে একটা বেন্ড আছে, ওইখান থেকে বেঁকে একদম সোজা চলে গেছে। আর এখানে পুরো চারদিকটা পুরো একদম যত দূর চোখ যায় আমি দেখতে পাচ্ছি। তিস্তা নদী এটা, এই তিস্তা নদীর ওপর এই ব্রিজটা তৈরি হয়েছে। 2021 সালে এর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এর শুভ উদ্বোধন করেছিলেন। আমরা যখন 3 বিঘায় আসার পরিকল্পনা করছিলাম, সেই সময় আমরা ঠিক করেছিলাম যে যখন আমরা এই এতটা চলেই আসছি, তাহলে একবার এই ব্রিজটা নিশ্চয়ই দেখে যাব। কারণ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, আর সেখান দিয়ে হাঁটবো, তার একটা আলাদা একটা আনন্দ আছে। আর সব থেকে উপরি পাওনা হচ্ছে এই যে এতটা দেখা যাচ্ছে, যখন বর্ষাকাল হবে, তখন যখন জল থাকবে এই পুরো নদীতে, তখন কত ভালো লাগবে ভাবুন। আর যখন সূর্যটা ওখান থেকে ডুববে, মানে সূর্যাস্তই আমার মনে হয় সব থেকে সঠিক সময় এখানে আসার জন্য। বা শীতের সময় যখন আসবেন, তখন তো গায়ে এতটা রোদ লাগবে না, তখন খুব সুন্দর লাগবে। সুন্দর জায়গা। আপনারা অবশ্যই যদি 3 বিঘা করিডর দেখতে আসেন, একবার এই পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুটাকেও দেখে যাবেন।
বাঁদিকে চাংড়াবান্ধা ময়নাগুড়ি, ডান দিকে 3 বিঘা করিডোর। হ্যাঁ, এখানেও কিন্তু কেউ যদি মনে করে খাওয়া দাওয়া করে নিতে পারে, খুব বেশি বড় হোটেল না হলেও হয়ে যাবে। হ্যাঁ, কাজ চলে যাবে। এইখানে একটা হোটেল, মিষ্টির দোকান আছে। হ্যাঁ, সেরকম হোটেল নেই যে একদম হাই ফাই, খুব ভালো হোটেল নেই, ওটা সেটা চাংড়াবান্ধা। মানে সাধারণ গ্রামের জায়গায় যা হয়। ওইটাই ভালো হবে, ওই ময়নাগুড়িতে ব্রেকফাস্ট আর এই চাংড়াবান্ধায় লাঞ্চ, বা যদি কারো আগে খিদে পেয়ে যায় তাহলে করে নিয়ে ঘুরে যাওয়ার সময় লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ঘুরে যাওয়ার সময় লাঞ্চ হয়ে যাবে। এক মিনিট, আমাকে বিষয়টা কনফার্ম করতে দাও। এই ডান দিকে বাংলাদেশ, ডান দিকে বাংলাদেশ, বাঁ দিকে বাঁ দিকে বাংলাদেশ। বাংলাদেশ। আমরা বলতে পারি হায় কপাল। জায়গাটা আমাদের। ওহো, আমাদের দিকে আচ্ছা। দিয়েছি ওদের ইউজ করতে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এখন এই জায়গাটাকে বুঝতে হলে না, আপনাকে কিন্তু একটু মানচিত্রে চোখ রাখতে হবে। বিষয়টা দেখুন, আমি এখান থেকে আপনাদের কিছুটা বুঝিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে বাংলাদেশ, ওই দেখুন বাংলাদেশের গাড়ি যাচ্ছে, বিজিবি দাঁড়িয়ে আছে, এই কাঁটাতারের ওখানে চাষও হচ্ছে ওদের। আবার এই যে দূরে গাড়িগুলো আসছে, এইটা হচ্ছে বাংলাদেশ। এই দিকটা হচ্ছে বাংলাদেশের দহগ্রাম, আঙরপোতা, আর এই দিকটা তো বাংলাদেশের মেন যেটা ভূখণ্ড, তার সঙ্গে কানেক্ট হচ্ছে। এদিকটা হচ্ছে পাটগ্রাম যাওয়ার রাস্তা। এখন বিষয়টা কেমন দেখুন, আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম ওই দিক থেকে। আমি এখন কোচবিহারে আছি, এই সোজা যদি আমি চলে যাই কোচবিহারের কুচলি বাড়ি। এইবার যদি ওদিকে বাংলাদেশ হয়, এদিকে যদি বাংলাদেশ হয়, মানে দহগ্রাম আঙরপোতা বাংলাদেশ, তাহলে দুটো ভূখণ্ড কিভাবে এক হবে? তাদের এদিকের বাংলাদেশের লোকেরা আর ওদিকের বাংলাদেশের লোকেরা একসাথে কি করে যোগাযোগ স্থাপন করবে? সেই কারণে 1982 সালে মাননীয় ইন্দিরা গান্ধী এবং মাননীয় মুজিবুর মহাশয়ের সঙ্গে সলা পরামর্শ হয়, বার্তালাপ হয়। তখন ঠিক করা হয় যে ইন্ডিয়া থেকে, আমাদের ভারতবর্ষ থেকে 3 বিঘা জমি দেওয়া হবে, যাতে ওদিকের বাংলাদেশের মানুষ এদিকের বাংলাদেশের মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, যাতায়াত করতে পারে। সেই কারণে, আর এই জন্যই যেহেতু 3 বিঘা জমি এখান থেকে দেওয়া হয়েছিল, তাই এই করিডোরের নাম 3 বিঘা করিডোর। এখন এখান থেকে আমরা সোজা চলে যাব জলদাপাড়ায়। জলদাপাড়া যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।